একজন প্রশ্ন করছেন, শিবির কি নিজেদেরকে দিন কায়েমের একমাত্র দল মনে করে? না, একমাত্র দল আমরা মনে করি না। আমরা বলি আমরা হচ্ছে জামাত, আমরা আল জামাত বলি না, একমাত্র জামাত আমরা না। এরকম অনেকেই চেষ্টা প্রচেষ্টারত রয়েছে। তবে আমরা মনে করি যদি কোনো সংগঠন করার প্রয়োজন হয় আপনাকে যাচাই বাছাই করা দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। এবং বিচ্ছিন্নতা ইসলামে অ্যাকসেপ্টেন্স না। আর এই আয়াতটা হচ্ছে যখন ইসলামী রাষ্ট্র থাকে তখন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হয়। যখন ইসলামী রাষ্ট্র, ইসলামী আইন, ইসলামী সোশ্যাল স্ট্রাকচার, ইসলামিক কালচারাল সিস্টেম, ইসলামিক ইকোনমিক সিস্টেম, এগুলো একটা রাষ্ট্রে ফাংশন করে না, সেটা ইসলামী রাষ্ট্র হয় না। এই ইসলামী রাষ্ট্র করার জন্যই আমাদের চেষ্টাটা। সেই চেষ্টা ভিন্ন ভিন্নভাবে হতে পারে, এতে কোনো দোষের কিছু নাই। এক এক দল এক একভাবে করছে। তবে কোন সংগঠনটা, তার মানহাজ কি, তার সিস্টেমটা কি, সেই জিনিসগুলো আপনাদের ফলো করতে হবে। বাজারে গেলে একটা ইলিশ মাছ কিনতে গেলেও 500 টাকার ইলিশ মাছ কিনতে গেলে কী পরিমাণে যাচাই বাছাইটা করেন। আর জীবন পরিবর্তন করবে কোন যে দর্শন দিয়ে একটা সমাজকে পরিবর্তন করব, সেই দর্শনটা সঠিকভাবে কারা লালন করে, কারা পালন করে, তাদের ফিলসফিটাও তো গভীরভাবে জানা দরকার। এটা জেনে শুনে আপনার যদি মনে হয় ইসলামী ছাত্র শিবির ভালো, তাহলে আপনাদেরকে আমরা অ্যাকসেপ্ট করব, আপনাদেরকে ওয়েলকাম জানাই, আপনারা আসেন। যদি মনে হয় যে না এটা ভালো না, এর চাইতেও বেটার কোনো অপশন আপনার কাছে আছে, আপনি সেখানেও যান। যদি তাও আপনি না পারেন, তাহলে নিজে একটা দল খুলে প্রচেষ্টা করতে থাকেন সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য, জুলুমের বিরুদ্ধে কথা বলার জন্য, অন্যায় অশ্লীলতা বেহায়াপনার বিরুদ্ধে কথা বলার জন্য। তারপরেও আপনাকে করতে হবে, একাকী থাকতে পারবেন না। এবং এটা ইসলামের কোনো শিক্ষাই না। আপনারা যখন নামাজ পড়েন, পুরুষের জন্য নামাজ কেন জামাতে পড়া ওয়াজিব করা হয়েছে? কেন নামাজ ঐক্যবদ্ধভাবেই পড়তে হয়? আপনারা এই প্রশ্ন কি কখনো করেছেন? আপনারা তো করতে পারেন যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে সব মিলে 17 রাকাত, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, 6 রাকাত, আসরে হচ্ছে 4 রাকাত, 10 রাকাত, মাগরিবে হচ্ছে 3 রাকাত, 13 রাকাত, আর রাতে ঈশায় হচ্ছে 4 রাকাত, 17 রাকাত। এই 17 রাকাতটা যখন আমার মনে চায় তখন টানা পড়ে গেলাম, ঘরের ভিতরে পড়ি আর অফিসের ভিতরে পড়ি, তাতে কি যায় আসে? কিন্তু বলা হয়েছে কিতাবা মাউকুতা, নামাজ হচ্ছে নির্ধারিত সময় পড়তে হবে। নির্ধারিত সময় ওভার হয়ে গেলে নামাজের কোনো ভ্যালিডিটি না, এটা কাজা হয়ে যাবে। আর যে ব্যক্তি কাজা করে সে জাহান্নামে যাবে, শত শত বছর তাকে জাহান্নামের আযাবের কথা বলা হয়েছে। নামাজ তো বাদ তো দেওয়ার প্রশ্নই ওঠে না। কাজা বলতেও আসলে ইসলামের নামাজের কোনো সিস্টেম নাই, একটা আছে যে পরে আমরা তওবা তিল্লা করে পড়ে নিলে আল্লাহ হয়তো মাফ করতে পারে, তবে এইটার ব্যাপারে ডিমোটিভেট করা হয়েছে। নামাজ হচ্ছে নির্ধারিত সময় পড়তে হবে, আবার নির্ধারিত ইমামের পিছনে। এখন আপনার মনে চাইলো যে ইমাম ও তো কেবল ইন্টারমিডিয়েট পাস করছে, ও ফাজিলে পড়ে, আমি হচ্ছে MBBS ডিগ্রিধারী, আমি কেন ওই ইমামের পিছনে নামাজ পড়বো? তো সে যখন রুকুতে যায় আমি তার আগে সিজদায় চলে যাব, ওর চাইতে আমি বেশি বুঝি, আমার শিক্ষা দীক্ষা বেশি। আবার সে যখন সিজদা থেকে উঠবে, দাঁড়াবে, তখন আমি তার সাথে দাঁড়াবো না, আমি বৈঠকে বসে যাব, আমি অগ্রগামী থাকবো, আমি প্রোঅ্যাক্টিভ হিসেবে কাজ করব। নামাজ হবে না, ফাসেক হয়ে যাবে। ইসলামে এই বিধান নাই। ইসলাম বলছে ইত্তেবা করো, যিনি নামাজ পড়াচ্ছে তার পেছনে পিছনে থাকো, তার আগে সিজদা একটা দিলে তোমার নামাজ হবে না, ফাসেক হয়ে যাবা, তুই পাপাচারী হয়ে যাবা, তোমার এই নামাজ অ্যাকসেপ্ট করা হবে না। এরপরে আসেন মসজিদে যাওয়ার পরে এক কোনায় বিজনেসম্যানদের জন্য জায়গা রাখা, এক কোনায় হচ্ছে শিল্পপতিদের জন্য জায়গা রাখা, এক কোনায় হচ্ছে সচিবদের জন্য জায়গা রাখা, এমন কোনো ফাংশন তো মসজিদের ভিতরে নাই। এই মসজিদ আমাদের বাংলাদেশে আছে অবশ্য, কিছু কিছু জায়গায় MP মন্ত্রী আসলে তার হচ্ছে ইমামের ইমিডিয়েট পিছনেই তার দাঁড়াইতে হবে। এমনি নামাজ পড়ে আর না পড়ে তার খোঁজ নাই, কোরআনের আয়াত জানে কি জানে না তার খোঁজ নাই, সিজদা রুকুতে কি পড়তে হয় তার হিসাব কিতাব নাই, কিন্তু তিনি মন্ত্রী, তার ইমামের ইমিডিয়েট পিছনে দাঁড়াইতে হবে, কিন্তু ইমামের ওইখানে দাঁড়াইতে পারবে না, কারণ তো নামাজ পড়াইতেই পারে না, দাঁড়াবে কোন জায়গা থেকে? পারলে দাঁড়াইতো। আমি মালয়েশিয়াতে গিয়ে দেখেছি, কুয়েত, কাতার বা ইসলামিক যে দেশগুলো, গালফ এরিয়ার দেশগুলো, সেখানে মন্ত্রী যিনি তিনি নামাজ পড়ান। ওইখানের যিনি রাজা থাকেন, মালয়েশিয়া তো রাজা আছে প্রধানমন্ত্রীর উপরের স্টেজে, কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম হয় নেশন ওয়াইড, সেই প্রোগ্রামে প্রথম তেলাওয়াতটা রাজা শুরু করেন, এরপরে প্রধানমন্ত্রী। এরপরে কোনো মসজিদে যখন MP মন্ত্রীরা যায়, MP মন্ত্রীরা আগে নামাজ পড়বেন, তাদের জন্য স্পেশাল কোনো জায়গা নাই, সাধারণ মানুষের মধ্যে থাকতে হবে। ইসলামের শিক্ষা হচ্ছে এইটা। মসজিদে আপনি যাবেন, উঁচু নিচু, ধনী গরিব, কালা সাদা সকলেই পাশাপাশি দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়বে। ইসলাম এই সমতার বিধানটা নিশ্চিত করেছে। এবং 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে যে সিজদা দিতে হবে নির্ধারিত সময়ে, ইমামের পেছনে আর কাঁধে কাঁধ মিলিয়ে, এই জিনিসটা ইসলাম শিখাচ্ছে। ইউনিটি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। ইসলামী ছাত্র শিবির নিজেদেরকে একমাত্র ইসলামের ইজারাদার মনে করে না। আমরা আমাদের প্রচেষ্টা করছি, আমাদেরও কিছু ভুল ত্রুটি হয়, আমাদেরও চিন্তা চেতনার মধ্যে অনেক দুর্বলতা চলে আসে,
পারস্পরিক এহতেসাব, আত্মপর্যালোচনা, সমালোচনার মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা করি। এবং এটা একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে স্টুডেন্টদেরকে আমরা তৈরি করার জন্য চেষ্টা করি এবং এর মধ্য দিয়ে একটা মানুষ তার সমাজ জীবনে কী ধরনের প্রভাব ফেলবে সেই জিনিসের, সেই মেসেজগুলো ইসলামী ছাত্র শিবির পৌঁছানোর চেষ্টা করে। রাজনীতির চেয়ে একাডেমিক উন্নয়নকে অগ্রাধিকার দিলে ছাত্র সংগঠনগুলোর কেমন হতো? খুবই ভালো হতো। আমরা আপনাদের সাথে একমত। এবং ইসলামী ছাত্র শিবির রাজনীতিকে যত সম্ভব কন্ট্রোল করার জন্য চেষ্টা করে তার ইনহাউস, তার সংগঠনের মধ্যে। আমাদের যত কাজ তার 5% হচ্ছে পলিটিক্যাল এঙ্গেজমেন্ট, 95% নিয়ার অ্যাবাউট 90% আমাদের স্টুডেন্ট এঙ্গেজমেন্ট বা স্টুডেন্ট অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম, একাডেমিক অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম। আর শুনলেও অবাক হবেন, আমরা রাজনৈতিক প্রোগ্রাম কয়টা করি? আজকে ধরেন, আজকে তো না, এই মাসে আমরা রাজনৈতিক মিছিল টিছিল হয়তো 5-7টা করছি ঢাকায়, কিন্তু অন্তত সারা দেশে আমরা এই বছর এই মাসে হিসেব করে আমি যদি মনে করতে পারি তাহলে হয়তো 50-60টা মিছিল আমরা করছি। কারণ আমাদের একজন ভাইকে গাইবান্ধায় হত্যা করা হয়েছে, মাদক গ্রহণে বাধা দেওয়ার কারণে নোয়াখালীতে একজন ভাইকে হত্যা করা হয়েছে, এর বিরুদ্ধে আমরা মিছিল করেছি। এই মিছিলের পরিমাণ সর্বসা করলে 70-80টা হবে। কিন্তু স্টুডেন্ট ওরিয়েন্টেড নবীনবরণ প্রোগ্রাম, অলিম্পিয়াড প্রোগ্রাম, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কম্পিউটার কোর্স, এসওপি, হায়ার স্টাডির কোর্স, স্টুডেন্টদেরকে ফ্রি কোচিং সার্ভিস, লেন্ডিং লাইব্রেরি, স্টুডেন্টদের কোরআন শিক্ষা, তালিম, এই প্রোগ্রামের সংখ্যা এক মাসে হিসেব করলে 9,500-এর উপরে হয়। এখন কোথায় হচ্ছে 50-80টা আর কোথায় 9,000? তাহলে এবার হিসাব করেন কত শতাংশ আসলে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে পলিটিক্যাল এঙ্গেজমেন্টের কাজ করি। আমাদের টোটাল টায়ারটাই এঙ্গেজ হচ্ছে ব্যক্তি ডেভেলপমেন্টের জন্য, সোসাইটিকে ডেভেলপমেন্টের জন্য। এবং আমরা যে ছাত্র সংসদগুলোতে নির্বাচিত হয়েছি, আমরা তো এখন তো আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনেই ছাত্র সংসদগুলো নির্বাচিত হওয়ার পরে সেখানের কি অবস্থা বিরাজমান। এবং ছাত্র সংসদগুলো আসলে প্রতিদিন মিছিল করে নাকি প্রতিদিন স্টুডেন্ট অ্যাফিলিয়েটেড কোনো না কোনো প্রোগ্রামের মধ্যে তারা এঙ্গেজ আছে। স্টুডেন্টদেরকে আইএলস সার্ভিস দিচ্ছে, আইএলস স্টুডেন্টদেরকে এডুকেশন এক্সপো নিয়ে গিয়ে আমরা বিশাল আয়োজন করছি, কিভাবে হায়ার স্টাডিতে যেতে হবে, কিভাবে সিভি রাইটিং করতে হয়, কিভাবে নেটওয়ার্কিং ডেভেলপ করতে হয়। স্টুডেন্টদের নিয়ে হেলথ ক্যাম্প করা হচ্ছে, বিশাল বিশাল হেলথ ক্যাম্প প্রতিটা ক্যাম্পাসগুলোতে আমরা করার চেষ্টা করছি। স্টুডেন্ট ওরিয়েন্টেড যত প্রোগ্রাম আমরা ছাত্র সংসদে লঞ্চ করেছি। এবং পলিটিক্যাল যে জায়গাগুলো ছিল, একটা জায়গা হচ্ছে আবাসন নাই। ঢাকা ইউনিভার্সিটিতে এই প্রতিষ্ঠার 100 বছর পার হয়ে গিয়েছে, সে ঢাকা ইউনিভার্সিটিতে এখনও পর্যন্ত শতভাগ স্টুডেন্টদের আবাসন দিতে পারে না। রাজনীতি এইখানেই নিহিত। রাজনীতির জায়গায় কেন বিল্ডিং বানাইতে পারে না? জায়গা নাই, টাকা নাই। এই 100 বছরে বাংলাদেশে টাকা ছিল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসন করতে পারছে কিভাবে? ঢাকা ইউনিভার্সিটিতে কেন পারে না? কৃত্রিম সংকট তৈরি করে রাখা হয়েছে। এই কৃত্রিম সংকটটা এই কারণে তৈরি করে রাখা হয়েছে, 2,000-5,000 স্টুডেন্ট এক বছরে বা 4,000 স্টুডেন্ট এক বছরে ভর্তি হবে, 1,000 সিট পাবে, 3,000 পাবে না। ওই 3,000 দারিদ্র্যপীড়িত প্রান্তিক এলাকা থেকে আসে, তার বাবা তার মাসিক খরচ বহন করার জন্য 8,000, 5,000, 7,000 টাকা দিতে পারবে না। তখন হলে থাকতে তো 20-25 টাকায় হলে থাকা যায়, 2-3 হাজার টাকায় খাওয়া দাওয়া শেষ করা যায়। তাহলে হলে সিট পাওয়ার জন্য এবার নেতার পিছনে দৌড়াও, নেতার হাত ধরো, পা ধরো। এরপরে নেতা যদি বলে যে মিছিলে যাইতে হবে, তাহলে তোকে গণরুমে উঠাবো। যদি মিছিলে না যাস তাহলে গেস্ট রুমে কিন্তু ডাইকে নিয়ে আইসা তোকে র্যাক দিব। এই কারণে ওই ছেলেটা অসহায়, তার অর্থনৈতিক সলভেন্সি নাই। সে বলে ঠিক আছে নেতা, দিনে যদি 2 ঘন্টা মিছিলে যাইতে হয় তাও তো কয়টা টাকা পাচ্ছে, আমি যাব। তখন গণরুমে ছোট্ট একটা জায়গায় 150, 200, 300, 400 করে লোক ঢুকায়। ইলিশ ফাইল, আমরা জেলখানায় গিয়ে দেখছি ফাইল দেয় আর কি, একজনের পায়ের মধ্যে দিয়ে আরেকজনের পা ঢুকাই, ইলিশ ফাইল বলে এটা। ওই ফাইলে ঢুকায়, কারণ জায়গা নাই। তো একই এই ইলিশ ফাইল দিয়ে হচ্ছে গণরুম গেস্ট রুমে ছাত্র রাখা হয়েছে। নেতাদের জন্য আলিশান, এক একজন নেতা টপ 4 লিডার্স যারা, তাদের জন্য বিশাল বড় রুম, এসি সজ্জায়, এরপরে হচ্ছে নানা ধরনের কারুকার্য। ইসলামী ছাত্র শিবির বলছে এই জাতীয় পলিটিক্সটা বন্ধ করতে হবে। এবং জুলাইয়ের পরে প্রতিটা ক্যাম্পাসে এই গণরুম, গেস্ট রুম সব ভেঙে দিয়ে সেখানে সিট করে দেওয়া হয়েছে। আদু ভাই যারা রাজনৈতিক বিবেচনায় 5 বছর 7 বছর ধরে থাকে, দেখছেন ইডেন কলেজে একটা দলের ছাত্র সংগঠনের আহ্বায়ক কমিটি দিয়েছে, তিনি 17-18 সালের শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সভাপতি হওয়ার পরে তিনি ইডেন কলেজে রয়ে গেছেন। এখন কলেজের বোনরা যখন নামছে আন্দোলনে যে না এটা মানবো না, আদু ভাইদের জায়গা হবে না, রানিং স্টুডেন্টের সিট চাই, তখন বলে এটা শিবির করাচ্ছে। আমরা বলছি তাদের নেতাদের, ভাই এইটা শিবির করাচ্ছেন, এটা কি ফ্রেমিং হবে? ছাত্ররা নেবে? অন্য ফ্রেমিং করেন নেয়, কিন্তু এইগুলো তো নেবে না, কারণ মেয়েরা তো স্বাভাবিকভাবে শিবিরের নেতৃত্বে থাকে না। এরপরে যারা মিছিল টিছিল করতেছে তাদের অবস্থা দেখে তারা নিউট্রাল বলে, না ভাই এটা আপনারা উস্কাই দিচ্ছেন তাই করতেছে। অধিকার আদায়ের জন্য কেউ রাস্তায় দাঁড়াইলে সে হচ্ছে শিবির করে। এটা আওয়ামী লীগ আমলে দেখছি, কথা বললেই হচ্ছে শিবির। তুমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলো না, ও শিবির। চাঁদাবাজির বিরুদ্ধে বলো, ও শিবির। দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, কোটা ব্যবস্থার বিরুদ্ধে কথা বললেই হচ্ছে শিবির।
মানে একটা ট্রমাটাইজ সিচুয়েশন, শিবির বলে হত্যা করতে পারে, মারতে পারে। আর যত পজিটিভ কাজ আছে তার সাথে শিবিরকে অ্যালাই করে দিছে, কারণ এই সোসাইটির মানুষ আমাদেরকে এগুলো দেখতে দেখতে বুঝে ফেলছে যে যত ভালো কাজ তার সাথে ইসলামী ছাত্র শিবির আছে। এই গণরুম, গেস্ট রুম, এই কালচারগুলোকে আমরা অ্যাবলিশ করে দিতে চাই। এবং ক্যাম্পাসগুলোতে আলহামদুলিল্লাহ সেই অবস্থানটা এখনও বিরাজমান আছে, কিন্তু তারা উকিঝুঁকি দিচ্ছে, তাদের পলিটিক্যাল অ্যাম্বিশন পূরণ হচ্ছে না, নেতার পিছনে লোক থাকে না, মিছিলে এদিক ওদিক থেকে টাকা দিয়ে নিয়ে আসতে হয়, এগুলো কষ্টের কারণ। এরপরে টেন্ডার নিতে পারতেছে না, চাঁদা নিতে পারছে না, অপেক্ষা করতেছে ছাত্র সংসদের মেয়াদটা শেষ হোক। মেয়াদ শেষ হলে এবার দেখাবো কারে কয়। এরপরে তোমাদেরকে মাইরা এখান থেকে বের করে দিয়া এরপরে টিচারদের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে এই শিক্ষা খাতে ইউজিসি থেকে বরাদ্দকৃত টাকাগুলো সব লুটপাট করা হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মারামারি হচ্ছে, দেখেন শিক্ষার্থীরা বলতেছে জান সেনাবাহিনী দিয়ে কাজ করাইতে হবে। এর আগে 15,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সব লুটপাট করে নিয়ে খেয়ে গেছে এর আগের যারা ওইখানে আওয়ামী লীগের যারা বিসি ছিল, মিজান সাহেব নাকি এরকম কয়েকজনের নাম আসে। 15,000 কোটি টাকা বরাদ্দ দিছে, এখন পর্যন্ত কোনো বিল্ডিংয়ের স্ট্রাকচারই দাঁড়ায় নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। আবাসন নাই, থাকার জায়গা নাই, মর্মান্তিক জীবনযাপন করে তারা। এর এগেনস্টে তো আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে দাঁড়াতে হবে। সেই জায়গাগুলোতে আমরা ইসলামী ছাত্র শিবির আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। তবে প্রতিটা ক্যাম্পাসে আমরা চেষ্টা করছি স্টুডেন্ট ওরিয়েন্টেড এবং অ্যাফিলিয়েটেড প্রোগ্রামগুলো কীভাবে বাড়ানো যায়, এবং ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের কল্যাণের জন্য হবে। ছাত্র সংগঠনগুলো পলিটিক্যাল কারো হাতিয়ার হবে না, কোনো নেতার পিছনে দৌড়াদৌড়ি না, কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য না, কোনো নেতার জন্য স্লোগান এবং পোস্টারে ক্যাম্পাসগুলো মুখরিত হতে পারবে না। ক্যাম্পাসগুলো মুখরিত হবে, নিজ নিজ আইডিওলজি নিয়ে যাবে, শিক্ষাবান্ধব কর্মসূচি নিয়ে যাবে, শিক্ষার্থীরা তাকে অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করতে পারে। তোমার কর্মসূচি দেখেই শিক্ষার্থীরা তোমার ব্যাপারে ধারণা নেবে। জোর করে কোনো রাজনীতিক কোনো বন্দোবস্ত আর করানো ক্যাম্পাসে যাবে না।